তো তোমরা সবাই সাবধানে থাকবে। কারণ কি, কোন কারণে সাবধান থাকতে হবে? কোভিড-19 আক্রমণ থেকে নিজেকে রক্ষা পাওয়ার জন্য। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে কামনা করে দীর্ঘদিন ঘরে বসে থাকার অবসাদ কাটিয়ে সাহসনগরী মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ তোমাদের সাথে শুরু করছি 8ম শ্রেণী বাংলা নিয়ে আলোচনা করব। তো দেখো, ঘরে বসে থাকতে থাকতে একঘেয়েমি জীবন ভালো লাগে না, বাইরেও চলতে হয়। চলতে গেলে কি করতে হবে? সাবধানতা অবলম্বন করতে হবে, মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে, আর স্যানিটাইজার সঙ্গে রাখতে হবে। ঘরে যাওয়ার পরে কি করবো আমরা? 20 সেকেন্ড হাত ধোবো কি দিয়ে? ডিটারজেন্ট, স্যানিটাইজার ব্যবহার করব, হ্যান্ড ওয়াশ ব্যবহার করব, আর নিজেদের কাপড় চোপড়গুলো কী করবো? ডিটারজেন্ট পাউডারে ভালো করে পরিষ্কার করে তারপরে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে ঢুকবো। তো তোমরা যে যেখানে আছো আমার সাথে বই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং অংশগ্রহণ করো। আমি আজ তোমাদের গল্প পড়াবো। এই গল্পের নাম তৈলচিত্রের ভূত। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি? তৈলচিত্রের ভূত। তোমরা বইটা খোলো এবং আমার সঙ্গে সঙ্গে মিলাও। দেখো, গল্পের লেখকের নাম কি তোমরা নিশ্চয়ই জানো। কি? মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে গল্পটা যিনি লিখেছেন তার সম্পর্কে আমরা আগে একটু জানবো। তাহলে তোমরা কি জানবে আগে? গল্প পড়ার আগে কবি পরিচিতি সম্পর্কে আমরা একটু জানি। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা উপন্যাস ও ছোট গল্পের লেখক হিসাবে খ্যাতিমান। 1908 খ্রিস্টাব্দে তিনি সাঁওতাল পরগনায় দুমকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল বিক্রমপুরের মালবদিয়া গ্রামে। পৈতৃক নিবাস মানে কি? বাবার সম্পত্তি, মানে বাবার বাড়ি। দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা প্রভৃতি উপন্যাস এবং প্রাগৈতিহাসিক সরীসৃপ, সমুদ্রের স্বাদ, টিকটিকি, হলুদ পোড়া, হারানের নাচ জামাই প্রভৃতি ছোট গল্পের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। মানুষের মন বিশ্লেষণের দিকেই ছিল তার ঝোঁক। তিনি শ্রমিক কৃষকের কল্যাণের কথাও ভেবেছেন। শোষণ থেকে তাদের মুক্তি জয়গান গেয়েছেন গল্প উপন্যাসে। তিনি মাঝির ছেলে নামে একটি কিশোর উপন্যাস রচনা করেন। তার কিশোর উপযোগী গল্পের সংখ্যা ছিল 27। এর মধ্যে কোথায় গেল জব্দ করার প্রতিযোগিতা, 3টি সাহসী ভীরুর গল্প, ভয় দেখানোর গল্প, সনাতনী দাড়ির গল্প, সূর্যবাবুর ভিটামিন সমস্যা প্রভৃতি উল্লেখযোগ্য। এই যে নামগুলো বললাম, এই নামগুলো কিসের? কিশোর উপযোগী গল্প। তারপরে আছে তার নৃত্যসঙ্গী ছিল দারিদ্র। 1956 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার বলো, তিনি কত সালে জন্মগ্রহণ করেন? কত খ্রিস্টাব্দে?
জন্ম ছিল 1908 খ্রিস্টাব্দে। তার পৈতৃক নিবাস কোথায় ছিল? বিক্রমপুরের মালবদিয়া গ্রাম। আচ্ছা, তার কিশোর উপযোগী গল্পের সংখ্যা কত ছিল? 27। তিনি কত সালে মৃত্যুবরণ করেন? 1956। তাহলে কবি সম্পর্কে আমরা যেটুকু জানলাম তোমরা বাড়িতে আবার পড়বে, বারবার করে পড়বে, কারণ এখান থেকেও তোমাদের কি আসবে? এখান থেকেও তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসবে। কবি পরিচিতির পরে আমরা আসি পাঠ পরিচিতি নিয়ে। দেখো, তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কিশোর উপযোগী ছোট গল্প। 1941 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে মৌচাক পত্রিকায় প্রকাশিত হয় এই গল্পটি। তাহলে তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের লেখা? কিশোর উপযোগী ছোট গল্প। আর তিনি কত সালে মৌচাক পত্রিকায় এই গল্পটি প্রকাশিত হয়? তার এই গল্পটি 1941 খ্রিস্টাব্দে। ভূতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে বিরাজমান কুসংস্কারের যে ভিত্তিহীন মানিক বন্দ্যোপাধ্যায় গল্পে তা তুলে ধরেছেন। এই গল্পে তিনি দেখিয়েছেন বিজ্ঞান বুদ্ধি জয়। কুসংস্কার আচ্ছন্নতার কারণে মানুষ নানা অশরীরী শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু মানুষকে যদি বিজ্ঞান চেতনা দিয়ে ঘটনা বিশ্লেষণে উদ্বুদ্ধ করা যায়, তাহলে ওইসব বিশ্বাসের অন্তঃসার শূন্যতা ধরা পড়ে। মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে নগেন চরিত্রের মধ্যে ভূত বিশ্বাসের স্বরূপ ব্যাখ্যা করেছেন। অন্যদিকে পরাশর ডাক্তার বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধির মাধ্যমে স্পষ্ট করে তুলেছেন নগেনের বিশ্বাস ও কুসংস্কারের ভিত্তিহীনতাকে। মৃত ব্যক্তির আত্মা ভূতে পরিণত হয়, এরকম বিশ্বাস সমাজে প্রচলিত থাকায় নগেন বৈদ্যুতিক শককে ভূতের কাজ বলে সহজে বিশ্বাস করেছে। অন্যদিকে পরাশর ডাক্তার সবকিছু যুক্তি দিয়ে বিচার করেন বলে তার কাছে বৈদ্যুতিক শকের বিষয়টি সহজেই ধরা পড়েছে। আসলে দেখো, আমরা গ্রামগঞ্জে যারা বসবাস করি তারা এটুকু অন্তত আমরা দেখেছি যে জিনে ধরেছে বা ভূতে ধরেছে, এরকম অনেক আমাদের চোখে পড়েছে। মূলত বিজ্ঞান এগুলো বিশ্বাস করে না। বিজ্ঞান যুক্তি দিয়ে বিচার করে। তো এই গল্পের ভিতরে দেখো যে অন্ধবিশ্বাস, ভূতের পরে অন্ধবিশ্বাস ছিল, কার ছিল? নগেন। সে একটা অন্ধকার ঘরে যায় এবং সেখানে বৈদ্যুতিক লাইনও থাকে। তো যে কারণে হোক মানে বৈদ্যুতিক তারে তার হাত বা শরীর স্পর্শ করায় যখনই অনুভূত হয়, তখন সে ভাবে কি যে আমাকে মনে হয় ভূতে ধরেছে। অন্যদিকে পরাশর ডাক্তার সব কিছু সে তো জানে যে ভূত বলে কিছু না, সে যুক্তি তর্ক বিচার বুদ্ধি দিয়ে সে প্রমাণ করে যে ওটা ভূতের ঝাঁকুনি ছিল না, ওটা ছিল বৈদ্যুতিক শক। এবার আমরা একটু শব্দ অর্থে আসি। দেখো,
ব্যাকুল বা বিচলিত, খাপ ছাড়া মানে বেমানান, উইল শেষ ইচ্ছেপত্র, আর প্রেতাত্মা অর্থাৎ ভূত। আবার দেখো প্রকাণ্ড শব্দের অর্থ কি? অতিশয় বড়। বিব্রত ব্যাকুল হতে পারে, আবার বিচলিত হতে পারে। খাপ ছাড়া বেমানান, উইল শেষ ইচ্ছে পত্র, আর প্রেতাত্মা অর্থাৎ ভূত। শব্দার্থগুলো বারবার করতে হবে, কারণ গল্পের ভিতরে আমাকে ভালোভাবে বুঝতে হলে শব্দার্থ অবশ্যই জানতে হবে, তা নাহলে আমার কিন্তু গল্প পড়ে তুমি মজাও পাবে না, মনেও রাখতে পারবে না। তো এবার আমরা একটু গল্পের ভিতরে আসি। আমি একটু পড়ি, তোমরা বইয়ের সাথে সাথে তোমরাও চোখ দিয়ে মিলাও। একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন। চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘেঁষে দাঁড়ালো। পরাশর ডাক্তার মুখ না তুলেই বললেন, বসো নগেন। চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন। বসতে বললাম যে, এরকম চেহারা হয়েছে কেন? অসুখ নাকি? নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চুরি করে কিনা। এইরকম অতিমাত্রায় বিব্রত হয়ে এসে বলল, না না, অসুখ নয়। অসুখ আবার কিসের? গুরুতর কিছু ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরাশর ডাক্তার দুহাতে আঙুলের ডগাগুলি একত্র করে নগেনকে দেখতে লাগলেন। মোটাসোটা হাসি খুশি ছেলেটার তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে, মুখে হাসির চিহ্নটুকু নেই, চাউনি একটু ভ্রান্ত, কথা বলার ভঙ্গি পর্যন্ত কেমন খাপছাড়া হয়ে গেছে। নগেন তার মামা বাড়িতে থেকে কলেজে পড়ে। মাস দুই আগে নগেনের মামার শ্রাদ্ধে নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নগেনকে দেখেছিলেন। এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে যাতে ছেলেটা এরকম বদলে যেতে পারে? ছেলেবেলা থেকে মামা বাড়িতেই সে মানুষ হয়েছে বটে, কিন্তু মামার শোকে এরকম কাহিল হয়ে পড়ার মতো তো আকর্ষণ তো মামার জন্য তার কোনোদিন ছিল না। বড়লোক কৃপণ মামার যে ধরনের আদর বেচারি চিরকাল পেয়ে এসেছে, তাতে মামার পরলোক যাত্রায় তার খুব বেশি দুঃখ হওয়ার কথা নয়। বাইরে মামাকে খুব শ্রদ্ধাভক্তি দেখালো, মনে মনে নগেন যে তাকে প্রায়ই জমের বাড়ি পাঠাতো তাও পরাশর ডাক্তার ভালো করেই জানতেন। পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণেও নগেনের নেই, কারণ শেষ সময়ে কী ভেবে তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন। নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল, ডাক্তার কাকা, সত্যি করে একটা কথা বলবেন, আমি কি পাগল হয়ে গেছি? পরাশর ডাক্তার একটু হেসে বললেন, তোমার মাথা হয়ে গেছে। পাগল হওয়া কি মুখের কথা রে বাবা? পাগল যে হয় অত সহজে সে টের পায় না সে পাগল হয়ে গেছে। তবে দ্বিধা ভরে খানিকক্ষণ চুপ করে থেকে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞাসা করে বসলো, আচ্ছা ডাক্তার কাকা, প্রেতাত্মা আছে? প্রেতাত্মা মানে তো ভূত? নেই। নেই? তবে অনেকক্ষণ ইতস্তত করে, অনেক ভূমিকা করে, অনেকবার শিউরে উঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল। চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী। বিশ্বাস করা শক্ত হলেও পরাশর ডাক্তার বিশ্বাস করলেন। মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে যে নগেন নয় তিনি তা জানতেন। দেখো, যেটুকু আমরা পড়লাম, নগেন মামা বাড়ি থাকতো। নগেনের মামা ছিল কেমন? খুব কৃপণ। যে কারণে বলছে নগেনের চেহারা, সে ছিল কি সুস্থ সবল,
সুন্দর চেহারা, কিন্তু যখন ডাক্তারবাবুর কাছে আসলো তখন তার লিপস্টিকে চেহারা হয়ে গেছে, চোখ মোটা হয়ে গেছে। এতে কি ডাক্তার কি পড়াশোনার ডাক্তার একটু অবাক হলেন, কী কারণে তার এরকম হতে পারে। সমস্ত বিষয় তিনি চিন্তা করলেন যে মামার কৃপণতা বা মামার চলে এর ভিতরে তার মামা মারা গেছেন, তাহলে মামার শোক কিনা কোনোটাই মিলছে না। তখন ওই যে নগেন তো জিজ্ঞাসা করলো যে প্রেতাত্মা বলে কিছু আছে। তখন ডাক্তারবাবু বললেন না, নেই। কিন্তু নগেন ওই যে মিথ্যে ওই যে ভাবনা ওর মাথায় চেপে বসেছে, ভূত আছে, তাকে যে ওই যে বিদ্যুৎ লাইনে তার হাত লাগার পরে তার শরীরটা ঝিমঝিম করে উঠলো, তখন সে ভাবলো মনে হয় প্রেতাত্মা। তো নগেন তাকে যুক্তি পরামর্শ দিয়ে বুঝিয়ে দিল যে ওটা প্রেতাত্মা না, ওটা বৈদ্যুতিক শক। তোমরা ভালো করে গল্পটা আরও ভালো করে পড়বে, বারবার করে পড়বে, কারণ গল্পের ভিতর থেকে ছোট প্রশ্ন বড় প্রশ্ন যাই আসুক না কেন তুমি নিজে নিজে উত্তর করতে পারবে, আর কোনো গাইড ছাড়া নিজে চেষ্টা করে দেখবে। আগে তো চেষ্টা, পরে না পারার পরে সাহায্য নিতে। তোমরা আগে কী করো, তোমরা আগে সাহায্য নিয়ে ফেলো আর পরে নিজেও চেষ্টা করো না। এইভাবে কিন্তু লেখাপড়ার অবনতি হয়। তুমি ঘরে বসে পড়ছো, শিখছো, তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে না ওখানে, বা কেউ তোমাকে মারছে না, কোনো শিক্ষক কেউ তোমাকে লজ্জা দিচ্ছে না, তাহলে কেন তুমি নিজে চেষ্টা করবে না? তোমার মনে মনে মানে স্কুল যখন ছিল, তোমার বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথে তোমার মনে মনে শক্তি জোগাতে হবে যে ওর থেকে আমি ভালো পারবো, ওর থেকে আমি ভালো হবো। এইরকম যদি মনোবল না থাকে তাহলে কেউ কোনোদিন উন্নতি করতে পারে না। তো আমি আশা রাখি তোমরা সবাই চেষ্টা করবে, তোমরা সবাই ভালো চেষ্টা করলে তোমরা সবাই ভালো রেজাল্টও করতে পারবে। কাজ আমি তোমাদের এরপর দেখো একটা বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটা খাতায় লিখে নাও, আগামী ক্লাসে জমা করবে। জ্ঞানমূলক প্রশ্ন 1 নম্বরে দেখো, পরাশর ডাক্তার কোথায় বসে চিঠি লিখেছিলেন? 2 নম্বর, নগেন কোথায় বসে পড়লো? 1 নম্বর ছিল পরাশর ডাক্তার কোথায় বসে চিঠি লিখেছিলেন, 2 নম্বর ছিল নগেন কোথায় বসে পড়লো। 3 নম্বর প্রশ্নটা দেখো, তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের লেখা? এটা কি জ্ঞানমূলক প্রশ্ন? বলতে পারবে? না, এটা জ্ঞানমূলক না, এটা হলো অনুধাবনের প্রশ্ন। তাহলে দেখো, তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের লেখা, এটা ব্যাখ্যা করো। তো এই 3টে প্রশ্ন বাড়ি থেকে তোমরা বাড়িতে করবে এবং আগামী ক্লাসে জমা দেবে। তোমাদের সবাই সুস্থতা কামনা করে আমি আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ।